Suppose one patient came to your OPD, you are sitting in general medicine or general OPD, one patient referred to you from surgery department, surgery OPD, they were planning for cholecystectomy for cholelithiasis, but they have done serology and it's incidentally HBsAg positive. That's why they referred the case to you. Okay, incidental HBsAg positive. Now what will you do with this patient? কি করবি পেশেন্টটাকে নিয়ে? একটা সার্জারি ডিপার্টমেন্ট থেকে এরকম রেফার করেছে যে আমরা একটা কোলিসিস্টেক্টমি প্ল্যান করছি, বাট ইনসিডেন্টালি পেশেন্ট কামস টু বি HBsAg পজিটিভ। ঠিক আছে, তো কিভাবে প্রসিড করবি? নেক্সট স্টেপ কি? ঠিক আছে, তো কি ইনভেস্টিগেশন? আর কিছু ইনভেস্টিগেশন করতে হবে আমাদের, তাই তো? কি ইনভেস্টিগেশন করব? হেপাটাইটিস বি রিলেটেড কিছু মার্কার আছে, সেইগুলো আমরা দেখব। কি দেখব? আর কি সারফেস অ্যান্টিজেন, HBsAg মানে কি সারফেস অ্যান্টিজেন, এছাড়াও আর কি কি অ্যান্টিজেন ছিল? ই অ্যান্টিজেনটা দেখতে হবে, HBe, আর অ্যান্টি HBcটা দেখতে হবে, তাই তো? আর কি দেখতে হবে? একটা HBV DNA টাইটার দেখতে হবে, ঠিক আছে, সেইগুলো দেখতে হবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি করতে হবে? একটা লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টে আমরা কি দেখব? ALT, ঠিক আছে, SGPT বা ALTটা দেখতে হবে। আর কোনো এভিডেন্স অফ সিরোসিস, পেশেন্টের কোনো সিরোসিসের কোনো ফিচার্স আছে কিনা, তার জন্য কি আছে? কিছু ইনভেসিভ মার্কার আছে, কিছু নন ইনভেসিভ মার্কার। ইনভেসিভ মানে কি? লিভার বায়োপসি। নন ইনভেসিভ মানে কি? যেগুলো আমরা বলেছিলাম কিছু ইন্ডেক্স রয়েছে, লাইক অ্যাপ্রি, অ্যাসপার্টেড প্লেটলেট রেশিও ইন্ডেক্স, অর FIB-4 স্কোরিং সিস্টেম, অর ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি, যেগুলো আমরা ফাইব্রোস্ক্যান বলি, ঠিক আছে। ইলাস্টোগ্রাফি করে একটা দেখতে হবে যে সিরোসিস প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। এইগুলো আমাদের হাতে থাকলে আমরা এবার ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারবো। লাইক এর আগে আমি কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছিলাম যে HBe অ্যান্টিজেন পজিটিভ হলে তার HBV DNA মার্কার কত হলে আমরা ট্রিটমেন্ট করব। সবাইকে ট্রিটমেন্ট লাগবে না, সবার ট্রিটমেন্ট দরকার হয় না, ঠিক আছে। কাট অফ ছিল HBV DNA টাইটার মোর দ্যান 20,000, ওকে, আর যদি ALT মোর দ্যান 3 টাইমস অফ আপার লিমিট অফ নর্মাল। সাপোজ এই পেশেন্টটার তুই ALT করে দেখলি যে 150 রয়েছে, দ্যাট ইজ মোর দ্যান 3 টাইমস। HBV DNA টাইটার করে দেখলি 30,000, সে 30,000 রয়েছে, ঠিক আছে, দেন উই ক্যান প্রসিড ফর ট্রিটমেন্ট, তাই তো? তাহলে এইভাবে একটা পেশেন্টকে অ্যাপ্রোচ করতে হবে, বুঝতে পারলি? এবার তোর যদি ব্যাকগ্রাউন্ড নলেজ এগুলো না থাকে যে আমার কোন সারফেস অ্যান্টিজেনগুলো আমরা টেস্ট করব বা কি কি ইনভেস্টিগেশন করে তার কি ক্রাইটেরিয়া রয়েছে ট্রিটমেন্টের, হোম টু ট্রিট অ্যান্ড হোম টু ফলো আপ, সেইগুলো না জানলে কিন্তু এগুলো পারবি না, বুঝতে পারলি তো? যেটা বললাম মানে এটা শুধু তোর এক্সাম পারপাসেও নয়, প্র্যাকটিক্যাল এর ইম্পর্টেন্স রয়েছে, ঠিক আছে। তো পড়িস হেপাটাইটিস বি। নেক্সট হচ্ছে, এটা চলে গেল কেন? হ্যাঁ, দিস ইজ হেপাটাইটিস সি। টুডেজ ক্লাস ইজ অ্যাবাউট হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস এ অ্যান্ড ইটা পরের এতে পড়িয়ে দেবো। So hepatitis C was initially also known as non-A, non-B virus. Like hepatitis B কি ভাইরাস? RNA না DNA? DNA virus. But hepatitis C and other A and E viruses are RNA virus. ঠিক আছে? বেশ, এটাও হচ্ছে আগের মতো এনভেলপ, হেপাটাইটিস বির মতোই এনভেলপ ভাইরাস, হেপাসি ভাইরাস জেনাস অ্যান্ড ফ্ল্যাভি ভাইরাস ফ্যামিলি, ঠিক আছে। প্যাথোজেনেসিস কি আছে, কিভাবে এটা স্প্রেড করে, যদিও আমাদের এখানে মেডিসিনে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট ফর ইয়োর ট্রিটমেন্ট পয়েন্ট অফ ভিউ কিছুটা আমাদের জানতে হবে যে কি হয় আফটার এন্ট্রি ইনটু দ্য সেল। সি, after entry into the cell of this virus, hepatitis C virus, entry কিভাবে হয়? The process is called endocytosis, ঠিক আছে। After endocytosis, this hepatitis C virus releases its genome, that is RNA, ঠিক আছে। RNAটা রিলিজ হলো, রিলিজ হওয়ার পর কি হবে? আনলাইক হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাসে কি হয়, হেপাটাইটিস বি এর যে জিনোমটা থাকে সেটা হোস্ট জিনোমের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, লিঙ্কড হয়ে যায়, বাট এটা একটু অন্যরকম। হেপাটাইটিস সি ভাইরাসে সেটা হয় না। আফটার রিলিজ অফ দিস RNA রিলিজ হওয়ার পর কি হয়,
সেটা আরএনএ থেকে ট্রান্সলেশন হয়ে কি হবে, প্রোটিন হবে, কিছু প্রোটিন বা পেপটাইড ফর্মেশন হবে, সেই ট্রান্সলেশন হয়ে কিছু প্রোটিন ফর্মেশন হয়, and that protein is cleaved by certain host and virus protease. Protein is cleaved by certain protease enzyme, okay, that can be host protease or viral protease, ঠিক আছে। এই প্রোটিয়েজ গুলো কি করে, প্রোটিন গুলোকে ভেঙে ভেঙে ছোট 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 পেপটাইড তৈরি করে, ঠিক আছে। অ্যান্ড এই পেপটাইড গুলো যখন এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে চলে যায় তখন সেটাকে আমরা একটা নাম দিই, সেটা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স। বোঝা গেল? এটা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স একটা ফর্মেশন হয়। এই রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে কি হয়, কি থাকে সেখানে রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম, ঠিক আছে। এই এনজাইমটার কাজ কি, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমটা কি করে, যে আরএনএ রয়েছে সেই মানে নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএটাকে মানে তার উপর টেমপ্লেট করে একটা পজিটিভ স্ট্র্যান্ড আরএনএ ফর্মেশন হয়, দ্যাট ইজ ফুল জিনোম আবার একটা ফর্মেশন হয়, অ্যান্ড তার সঙ্গে কিছু স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল প্রোটিন ফর্মেশন হয়, ঠিক আছে। আরএনএ থেকে ট্রান্সলেশন হয়ে কিছু স্ট্রাকচারাল অ্যান্ড নন স্ট্রাকচারাল প্রোটিন ফর্মেশন হয়। এই নন স্ট্রাকচারাল প্রোটিন ইজ ইম্পর্টেন্ট ফর আস। নন স্ট্রাকচারাল কি থাকে, NS5A NS5B, এই দুটো টার্ম মনে রাখ, ঠিক আছে। এইগুলোই হচ্ছে আমরা পরে যখন দেখব যে ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগস যেগুলো আছে সেগুলো কিন্তু এই নন স্ট্রাকচারাল প্রোটিন 5A অ্যান্ড 5B এইগুলোর উপর কাজ করে, ঠিক আছে। বোঝা গেল? এই নন স্ট্রাকচারাল এবং আদার্স যে ভাইরাল কম্পোনেন্টগুলো তৈরি হলো তারপর কি হবে, সেগুলো প্যাকেজিং হবে, প্যাকেজিং হয়ে একটা ফুল ভিরিয়ন তৈরি হবে, ঠিক আছে। সেই ভিরিয়নগুলো আবার বাইরে বেরিয়ে আসবে সেল থেকে। এটা এরকম করে সাইকেল একটা চলতে থাকবে। বোঝা গেল? প্যাথোজেনেসিসটা কিছুটা পার্ট বোঝা গেল, যে আফটার এন্টারিং ইনটু দ্য সেল কি করে, সেলটা নিজের ভাইরাসটা কি করবে, নিজের জিনোম দ্যাট ইজ আরএনএ ইজ রিলিজড ইনটু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। সেখানে কি হয়, এই আরএনএটা ট্রান্সলেশন হয়ে প্রোটিন ফর্মেশন হয়, সেই প্রোটিন ইজ ক্লিভড বাই সার্টেন প্রোটিয়েজ অফ হোস্ট অ্যান্ড ভাইরাল প্রোটিয়েজ, ঠিক আছে। প্রোটিনটা ক্লিভড হয়ে ছোট ছোট পেপটাইড ফর্মেশন হয়, সেখানে কি থাকে, স্ট্রাকচারাল প্রোটিন থাকে, নন স্ট্রাকচারাল প্রোটিন থাকে, আর আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, সবগুলোকে মিলে আমরা বলছি রেপ্লিকেশন কমপ্লেক্স। সেই রেপ্লিকেশন কমপ্লেক্সটা কি করে, নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএকে টেমপ্লেট করে সেখানে আরেকটা পজিটিভ স্ট্র্যান্ড আরএনএ ফর্মেশন হয়, ঠিক আছে। তারপর সেখানে একটা ফুল ট্রান্সলেশন হয়ে প্রোটিন এবং আদার এনভেলপ নিউক্লিও ক্যাপসিড প্রোটিনগুলো তৈরি হয়ে একটা কমপ্লিট ভিরিয়ন বা ভাইরাস ফর্মেশন হয়, ঠিক আছে। সো দিস ইজ দ্য প্যাথোজেনেসিস। এই প্যাথোজেনেসিসে যে নন স্ট্রাকচারাল প্রোটিনটা বললাম NS5A অ্যান্ড NS5B, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার ট্রিটমেন্ট পারপাস, ঠিক আছে। কারণ অ্যান্টিভাইরাল ড্রাগস যেগুলো আমরা ইউজ করি সেগুলো এই নন স্ট্রাকচারাল প্রোটিন 5A অ্যান্ড 5B ইনহিবিট করে, ঠিক আছে। এই অবধি বোঝা গেল? বেশ। এবার হচ্ছে তো ট্রান্সমিশন। ট্রান্সমিশন কি করে হবে? লাইকওয়াইজ হেপাটাইটিস বি ইট ক্যান বি প্যারেন্টাল অর নন প্যারেন্টাল, ঠিক আছে। প্যারেন্টাল অর পারকিউটেনিয়াস ট্রান্সমিশন বাই নিডল শেয়ারিং অর নিডল স্টিক ইঞ্জুরি অর ভায়া ব্লাড অর এনি বডি ফ্লুইডস, ঠিক আছে। আর নন পারকিউটেনিয়াস কি হতে পারে? ইট ক্যান বি ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে কি, MTCT ফ্রম মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অ্যান্ড ভায়া সেক্সুয়াল ট্রান্সমিশন, ঠিক আছে। সো দিজ আর দ্য মোড অফ ট্রান্সমিশন, পারকিউটেনিয়াস অ্যান্ড নন পারকিউটেনিয়াস, ঠিক আছে। প্যাথোজেনেসিস যেগুলো বললাম তোদের, বেশ। নাও ক্লিনিক্যাল কোর্স অফ দ্য ডিজিজ, এটা কি হতে পারে? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, তোদের একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ক্রনিক হেপাটাইটিস বি মেনলি কে করে, হেপাটাইটিস বি অ্যান্ড সি, বাট অ্যাকিউটও হতে পারে। ইট ক্যান অলসো কজ অ্যাকিউট হেপাটাইটিস বি অ্যান্ড সি, তাই তো। তো কি হয় এখানে, সাপোজ কোনো অ্যাকিউট হেপাটাইটিস সি ইনফেকশন হলো, ঠিক আছে। তার মোস্ট অফ দ্য কেসেস অ্যারাউন্ড 50% অফ কেসেস উইল স্পন্টেনিয়াসলি রিকভার্ড, ঠিক আছে, নিজে থেকেই ঠিক হয়ে যায়। অ্যাকিউট হেপাটাইটিস বির কোনো ট্রিটমেন্ট আমাদের লাগে না, যেরকম আমরা হেপাটাইটিস বিতে বলেছিলাম যে অ্যাকিউট হেপাটাইটিস বি ট্রিটমেন্ট করা দরকার হয় না, ঠিক আছে। তো 50% কেসে কিওর হয়ে যাবে, বাকি 50% কেসে কি হবে, উইল ট্রান্সফর্ম ইন্টু ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস সি,
ঠিক আছে, অ্যাকিউট থেকে 50% কেস ক্রনিক হেপাটাইটিস সি হবে। তারপর কি হবে, সাপোজ এরকম যদি একটা লং স্ট্যান্ডিং ক্রনিক হেপাটাইটিস সি থাকে কারো, অনেক সময় পেশেন্ট কি হয়, অ্যাসিমটোমেটিক হয়, পেশেন্টের কোনো সিমটমস নাও থাকতে পারে। ঠিক আছে, যে কেসটা এর আগে বললাম যে হঠাৎ করে তুই দেখলি কোনো আউটডোরে কোনো পেশেন্ট এলো অন্য কোনো ইন্ডিকেশনের জন্য, সাপোজ ওটি হবে, তার আগে আমরা একটা সেরোলজি করে দেখলাম পেশেন্টের হেপাটাইটিস সি পজিটিভ। ঠিক আছে, তার মানে পেশেন্ট অ্যাসিমটোমেটিক হতে পারে ফর দ্য লং ডিউরেশন। তো সেটা যদি মোর দ্যান 20 ইয়ার্স হয়, তো এখানে দেখা গেছে যে 20%, অ্যারাউন্ড 20% পেশেন্ট অফ ক্রনিক হেপাটাইটিস সি উইল গো টু সিরোসিস স্টেজ। ঠিক আছে, কোনো একটা ক্রনিক হেপাটাইটিস সি পেশেন্ট আফটার 20 ইয়ার্স 20% অফ দ্য পেশেন্ট উইল গো টু সিরোসিস। ঠিক আছে, অ্যান্ড সাম অফ দ্য সিরোসিস পেশেন্ট উইল হ্যাভ complications of cirrhosis, that is hepatic decompensation and hepatocellular carcinoma. ঠিক আছে, so these are the clinical course, মানে acute hepatitis C কারো হলো তার 50% case will convert to chronic hepatitis C, and chronic hepatitis C after long time, say around 20 years, 20% of the case will convert to cirrhosis as a complication, and cirrhosis patient may have complication, that is hepatic decompensation and hepatocellular carcinoma. What do you mean by hepatic decompensation? Hepatic decompensation মানে কি? Decompensated, হ্যাঁ, তো decompensation এর সায়েন্স কি? অ্যাসাইটিস হবে, স্প্লিনোমেগালি হবে, ভেরিসেস হবে, এনসেফেলোপ্যাথি হবে। ঠিক আছে, বেশ। সো ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট কারা রিস্ক ফ্যাক্টর, কাদের এগুলো বেশি হবে। সাপোজ পেশেন্ট ইজ মোর দ্যান 40 ইয়ার্স ওল্ড, ক্রনিক ইনফেকশন, ক্রনিক হেপাটাইটিস বি co-infection রয়েছে, or sero positive, that is patient is having HIV infection also, patient consuming alcohol, immunosuppressed state or obesity, smoking, these are the risk factor of persistent hepatitis C infection. ঠিক আছে, মানে যেটা বললাম তোদের অ্যাকিউট হেপাটাইটিস সি হলে সেটা কাদের ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস সি হবে। ঠিক আছে, সো দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর। বোঝা গেল, যদি ইফ পেশেন্ট ইজ মোর দ্যান 40 ইয়ার্স এজ, co-infection with hepatitis B or HIV, smoking, alcohol, এগুলো যদি থাকে, কনজামশনের হিস্ট্রি থাকে, দেন পেশেন্ট উইল কনভার্ট টু ক্রনিক হেপাটাইটিস সি। সো দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ ক্রনিক হেপাটাইটিস সি। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার্স বল। অ্যাকিউট যদি হয়, পেশেন্টের অ্যাকিউট হেপাটাইটিস সি হলে কি ক্লিনিক্যাল ফিচার্স হবে, আগের দিন বলেছিলাম যতগুলো তোর অ্যাকিউট কন্ডিশন রয়েছে, অ্যাকিউট হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস সি, বা যেগুলো ভাইরাল হেপাটাইটিস রয়েছে, অ্যাকিউট কন্ডিশন যেগুলো আছে, কি বলেছিলাম আগের দিন, সবগুলোর ফিচার্স কিন্তু ক্লিনিক্যাল ফিচার্স একই রকম হবে। বল কতগুলো স্টেজ ছিল, একটা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক স্টেজ, সেখানে কি হবে, কোনো সিমটমস থাকবে না পেশেন্টের, বাট ইউ ক্যান গেট ভাইরাল মার্কারস ইন দ্য ব্লাড, তাই তো। আর নেক্সট কি, প্রোডর্মাল ফেজ, দ্যাট ইজ পেশেন্ট উইল হ্যাভ সাম nausea, vomiting, anorexia, all these features. Okay, next হচ্ছে febrile phase, patient will have fever but no jaundice. After subsidence of this febrile phase কি হবে, icteric phase. Okay, তখন কি হবে, jaundice develop করবে but ফিভারটা সাবসাইড করে যাবে। and next is লাস্ট স্টেজটা কি ছিল, রিকভারি ফেজ। রিকভারি ফেজ, ঠিক আছে, এই ফেজগুলো তোদের মনে রাখতে হবে, অ্যাসিমটোমেটিক ফেজ, প্রোডর্মাল ফেজ, ফেব্রাইল ফেজ, ইকটেরিক ফেজ অ্যান্ড রিকভারি ফেজ। ঠিক আছে, এগুলো যে কোনো তোদের অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর জন্য এটা অ্যাপ্লিকেবল ক্লিনিক্যাল ফিচার্সগুলো। ঠিক আছে, আর যদি ক্রনিক হয় কি হতে পারে, ক্রনিক হেপাটাইটিস সি ফিচার্স কি হতে পারে, অ্যাসিমটোমেটিক যেটা বললাম, একটা অ্যাসিমটোমেটিক হতে পারে পেশেন্ট। আর কি হতে পারে, একটা ভেগ ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে, রাইট আপার কোয়াড্রেন্ট পেন। ঠিক আছে, আর আনলাইক হেপাটাইটিস বি, হেপাটাইটিস বিতে কি হয়, শুধু লিভার ম্যানিফেস্টেশন হয়, কিন্তু এখানে কি হয়, হেপাটাইটিস সির জন্য কিছু এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন হয়। মানে অ্যাপার্ট ফ্রম clinical features you are seeing in liver, there can be other manifestation also, like it can affect kidney, some skin manifestation may be there, or some rheumatological manifestation can be there. ঠিক আছে, so what are the extra hepatic manifestation, কি এগুলো হতে পারে, autoimmune thyroiditis, lymphoma, hepatitis C patient can have lymphoma along with it. ঠিক আছে, Hodgkin or নন হজকিন লিম্ফোমা। আর কি হতে পারে, লাইকেন প্ল্যানাস, ক্রায়োগ্লোবিউলিনিরিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে তোর মনোক্লোনাল গামাপ্যাথি, মানে কি মাল্টিপল মাইলোমা।
এগুলো অ্যাসোসিয়েশন থাকতে পারে হেপাটাইটিস সির সঙ্গে। আর কি হতে পারে? পরফাইরিয়া কিউটেনিয়াস টার্ডা অর ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই টার্মগুলো তোদের একটু মানে অ্যালাইন মনে হতে পারে যে এগুলো শুনিসনি, ঠিক আছে? আস্তে আস্তে যখন তোদের রিউম্যাটোলজি বা অন্য ক্লাস পড়ানো হবে সেগুলো বুঝে যাবে, ঠিক আছে? এগুলো জাস্ট মনে রাখ এখন যে দিজ আর দ্য এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন অফ ক্রনিক হেপাটাইটিস সি, ঠিক আছে? ওপরেরগুলো হচ্ছে প্রুভ মানে স্ট্রং অ্যাসোসিয়েশন আছে, আর নিচেরগুলো হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে, দ্যাট ইজ পসিবল অ্যাসোসিয়েশন, ঠিক আছে? সো অ্যাপার্ট ফ্রম দিস হেপাটিক ম্যানিফেস্টেশন or general manifestation, these are extra hepatic manifestation of chronic hepatitis C. মানে তোদের যদি লং কোশ্চেন আসে chronic hepatitis C তাহলে এভাবে এগুলো কিন্তু লিখতে হবে, মানে তোর অ্যাপার্ট ফ্রম প্যাথোজেনেসিস অ্যান্ড ট্রান্সমিশন, কী করে ট্রান্সমিশন হয় এগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? হেপাটিক অ্যান্ড এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন অফ ক্রনিক হেপাটাইটিস সি, ঠিক আছে? এবার এরকম একটা পেশেন্ট তোর কাছে এলো, সাপোজ একটা নন স্পেসিফিক পেন ইন অ্যাবডোমেন, অ্যানোরেক্সিয়া আর জন্ডিস, মেবি দেয়ার জন্ডিস থাকতে পারে। তো ইট ক্যান বি অ্যাকিউট অর ক্রনিক। যদি অ্যাকিউট হয়, অ্যাকিউটের কোনো ট্রিটমেন্ট লাগে না জেনারেলি, ঠিক আছে? কোনো অ্যান্টিভাইরাল ড্রাগস আমরা দিই না। আর যদি ক্রনিক হয় তখন কীভাবে প্রসিড করবো, পেশেন্ট অ্যাপ্রোচ কীভাবে করবো? তো ডায়াগনোসিস, তো হোম টু টেস্ট কাদের ক্ষেত্রে আমরা এগুলো টেস্ট করি, ঠিক আছে? অনেক সময় দেখবি যে যারা একটু অন রিস্ক পপুলেশন, মানে উই অল হেলথ কেয়ার ওয়ার্কার্স we are at risk of infecting this hepatitis B and C. Unfortunately, hepatitis C has no vaccine. ওকে, হেপাটাইটিস সির কিন্তু কোনো ভ্যাকসিন নেই। আগের দিন যেটা বলেছিলাম তোদের হেপাটাইটিস বি, যে ইন্টার্নশিপ শুরু হওয়ার আগে সবাই কিন্তু 3টে ডোজ হেপাটাইটিস বি বুস্টার ডোজটা নিয়ে নিস, ঠিক আছে? কিন্তু হেপাটাইটিস সির কোনো ভ্যাকসিন নেই। বাট অনলি ফর্চুনেট থিং ইজ দ্যাট কি হেপাটাইটিস সি রিকোয়ার্স ট্রিটমেন্ট। ইফ সামওয়ান গেট ইনফেক্টেড উইথ হেপাটাইটিস সি, ইট রিকোয়ার্স 3 months অফ ট্রিটমেন্ট, মানে 3 মাস ট্রিটমেন্ট হলে জেনারেলি এটা সাবসাইড করে যায়, ঠিক আছে? বাট ইট হ্যাজ নো ভ্যাকসিন অ্যাভেলেবল, ঠিক আছে? সো উই হ্যাভ টু স্ক্রিন সাম সার্টেন পপুলেশন। কাদেরকে স্ক্রিন করবো? লাইক অল হেলথ কেয়ার ওয়ার্কার, যারা আইভি ড্রাগ ইউজ করে, আইভি ড্রাগ ইউজার, অর এনি প্রিজনার, সেক্সুয়াল হেলথ ওয়ার্কার, সেক্সুয়াল ওয়ার্কার যারা আছে, ঠিক আছে? ফিমেল সেক্স ওয়ার্কার অর মেন হু হ্যাভ সেক্স উইথ মেন, যাদের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয়। কোন কোন পেশেন্ট হতে পারে যাদের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন? থ্যালাসেমিয়া, ওকে। আর যাদের সিকেডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট কী হয়, ডায়ালিসিস, হিমোডায়ালিসিস হয়, সেখানে ব্লাড ট্রান্সফিউশন হতে পারে। আর বিফোর এনি ব্লাড ডোনেশন, তুই যদি ব্লাড ডোনেট করতে যাস তোর একটা হেপাটাইটিস সি স্ক্রিনিং ওরা করবে, ঠিক আছে? সো দিজ আর দ্য পপুলেশন টু বি স্ক্রিনড ফর হেপাটাইটিস সি, ঠিক আছে? নাও লাইক হেপাটাইটিস বি, আমরা হেপাটাইটিস বির কিছু সারফেস অ্যান্টিজেন দেখেছিলাম, ঠিক আছে? HbS, HbE। তো এখানে একটু সিম্পলিফাইড। হেপাটাইটিস বিতে যেরকম খুব কমপ্লিকেটেড কিছু টার্ম ছিল, লাইক HbS, এস অ্যান্টিজেন, সারফেস অ্যান্টিজেন পজিটিভ, তার সঙ্গে ই অ্যান্টিজেন পজিটিভ, কী হতে পারে এটা? হাই ক্রনিক হেপাটাইটিস বি উইথ হাই রেপ্লিকেশন, লো রেপ্লিকেশন, এরকম অনেক কিছু কমপ্লিকেটেড ব্যাপার ছিল। বাট এখানে সেটা নয়, এখানে একটু হেপাটাইটিস সির জন্য একটু সিম্পলিফাইড আছে, বা এখানেও কোনো কাট অফ কিছু নেই, ঠিক আছে? আগের দিন যেটা বলেছিলাম তোদের যে হেপাটাইটিস HBV টাইটার, ডিএনএ টাইটার, যেটা হেপাটাইটিস বি ডিএনএ টাইটারের কিছু একটা কাট অফ ছিল, ALTর একটা কাট অফ ছিল, কিন্তু এখানে সেরকম কিছু নেই, ঠিক আছে? এখানে কি দেখবো আমরা? অ্যান্টি HCVটা দেখবো কত আছে, আর HCV টাইটার। এখানে দেখ, ফার্স্ট চার্ট ইজ অফ অ্যাকিউট হেপাটাইটিস সি, সেকেন্ডটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস সি। এখানে দেখতে পাচ্ছিস HCVতে কি হচ্ছে? এখানে HCV অ্যান্টিজেনটা, এটা হচ্ছে HCV অ্যান্টিজেন, ঠিক আছে? এটা সাবসাইড করার পর কি হচ্ছে? অ্যান্টি HCV। কোনো একটা অ্যান্টিজেন সাবসাইড করার পর তার কী হবে? তার এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ করবে। সো দিস ইজ HCV অ্যান্টিজেন, অ্যান্ড আফটার সাবসাইডেন্স অফ দিস অ্যান্টিজেন দেয়ার ইজ অ্যাপিয়ারেন্স অফ অ্যান্টিবডি, ঠিক আছে? অ্যান্টি HCV অ্যান্টিবডি। কিন্তু এখানে দেখ একটা জিনিস লক্ষ্য করার, এখানে অ্যান্টি HCVটা কিন্তু সাবসাইড করে যাচ্ছে আফটার 6 months, অ্যারাউন্ড 6 months, ঠিক আছে? সো দিস ইজ অ্যাকিউট, ওকে, অ্যাকিউট হেপাটাইটিস সি, অ্যান্ড HCV RNA also comes down to baseline after around 5 to 6 months. So this is acute. But in case of chronic, এখানে দেখ HCV অ্যান্টিজেন সাবসাইড করে যাচ্ছে, বাট HCV RNA and anti HCV
will persist if we start no treatment. এখানে যদি কোনো ট্রিটমেন্ট যদি না দেওয়া হয় তাহলে কি হবে, এখানে অ্যান্টি এইচসিভি অ্যান্ড এইচসিভি আরএনএ উইল পারসিস্ট। ঠিক আছে, এই ডিফারেন্সটা বুঝতে পারছিস, এখানে সেরোলজিক্যাল মার্কারের যে ডিফারেন্স মানে অ্যাকিউট আর ক্রনিকের। ঠিক আছে, এখানে অ্যাকিউট কন্ডিশনে কি হচ্ছে তোর অ্যান্টি এইচসিভি আরএনএ, এইচসিভি আরএনএ আর অ্যান্টি এইচসিভি যেটা আছে সেটা সাবসাইড করে যাচ্ছে অ্যারাউন্ড 5 to 6 months। ঠিক আছে, কিন্তু এখানে সেটা পারসিস্ট করে যাচ্ছে। এই চার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আগের তোদের হেপাটাইটিস বিতে যেরকম বলেছিলাম একটা চার্ট ছিল দুটো অ্যাকিউট অ্যান্ড ক্রনিকের, সেটা একটু কমপ্লিকেটেড ছিল, এখানে কিন্তু সেটা অতটা কমপ্লিকেটেড নয়, একটু সিম্পলিফাইড। তো পরীক্ষার সময় কোশ্চেন এলে কিন্তু এই চার্টগুলো লিখতে হবে, ড্র করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো, যেটা বললাম এইচসিভি আরএনএ, লিভার এনজাইমস অ্যান্ড সার্টেন অ্যান্টিবডিজ দেয়ার, অ্যান্টি LKM অ্যান্টিবডি, লিভার কিডনি মলিকিউল 1 অ্যান্ড বায়োপসি, উই ক্যান গো ফর বায়োপসি। যেটা বলছিলাম যে তোদের ট্রিটমেন্ট শুরু করার আগে সাপোজ এরকম একটা পেশেন্ট এলো, তাদের ডায়াগনোসিসে আমরা পেলাম অ্যান্টি এইচসিভি পজিটিভ, এইচসিভি আরএনএ ইজ অলসো পজিটিভ। আর কি দেখবো, একটা লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে, আর দেখতে হবে পেশেন্টের সিরোসিস আছে কিনা। তো সিরোসিস দেখার জন্য আমাদের কি করতে হবে, দুটো জিনিস আমাদের হাতে আছে, একটা হচ্ছে তোর ইনভেসিভ কিছু প্রসিডিওর আছে, দ্যাট ইজ লিভার বায়োপসি, আর নন ইনভেসিভ কিছু মার্কার আছে যেগুলো আগের দিন বলেছিলাম, অ্যাপ্রি, ঠিক আছে, অ্যাসপার্টেট প্লেটলেট রেশিও ইন্ডেক্স, FIB-4 অ্যান্ড ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি অর ফাইব্রোস্ক্যান। এই তিনটে জিনিস করে আমরা দেখতে পারি যে পেশেন্টের সিরোসিস আছে কি নেই। ঠিক আছে, এই যে তিনটে স্কোরিং সিস্টেম বললাম সেগুলো যদি মনে থাকে আগের স্লাইডগুলো দেখে নিস, ওখানে লেখা আছে কিন্তু। ঠিক আছে, আগের স্লাইডগুলো পেয়েছিস তোরা, নিয়ে নিস, দরকার হলে নিয়ে নিস। ঠিক আছে, তো এইগুলো আমাদের লাগবে আমাদের হাতে, এইগুলো যে সিরোসিস আছে কি নেই। ঠিক আছে, নেক্সট আমরা কি করবো, হোয়াট আর দ্য ড্রাগস অ্যাভেলেবল। তার আগে একটা জিনিস তোদের বলে দিই, আগে হচ্ছে হেপাটাইটিস সির যে ট্রিটমেন্টটা ছিল সেটা খুব কমপ্লিকেটেড ছিল। ঠিক আছে, উই হ্যাভ 6 মেজর জেনোটাইপ অফ হেপাটাইটিস সি। এখানে অনেকগুলো জেনোটাইপস রয়েছে, লাইকওয়াইজ হেপাটাইটিস বিরও কিছু জেনোটাইপ ছিল যেরকম, সেরকম হেপাটাইটিস সিরও জেনোটাইপ আছে। হেপাটাইটিস সির 1 to 6 হচ্ছে মেজর জেনোটাইপ, 7 ইজ মাইনর জেনোটাইপ। ঠিক আছে, 6টা জেনোটাইপস রয়েছে। তো এর আগে যখন হেপাটাইটিস সি ট্রিটমেন্ট ছিল গাইডলাইন্স, সেখানে তোর জিনোম ওয়াইজ মানে জেনোটাইপ ওয়াইজ আমরা ট্রিটমেন্ট করতাম। লাইক জেনোটাইপ 1 ইজ ডিফারেন্ট ট্রিটমেন্ট, জেনোটাইপ 2 আলাদা আলাদা সব ট্রিটমেন্ট, প্রত্যেকটা জেনোটাইপের আলাদা আলাদা ট্রিটমেন্ট ছিল এবং সেটা খুব কমপ্লিকেটেড ছিল আর কি এতদিন অবধি। তারপর যখন আমাদের DAA মানে ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো চলে এলো, তখন আমাদের কি করলাম, আমরা একটা জেনোটাইপিক একটা ট্রিটমেন্ট চালু হলো। ঠিক আছে, সেখানে কি হলো যে কোনো জেনোটাইপ ইররেসপেক্টিভ অফ জেনোটাইপ অফ হেপাটাইটিস সি উই ক্যান ট্রিট উইথ দিস ড্রাগস। ঠিক আছে, মানে প্যান জেনোটাইপিক আমরা একটা ট্রিটমেন্ট শুরু করলাম। এখানে বাকি আগে যেরকম কমপ্লিকেটেড ছিল যে জেনোটাইপ ওয়াইজ তোকে আলাদা আলাদা ট্রিটমেন্ট করতে হতো, এখানে কিন্তু সেটা থাকলো না। ঠিক আছে, সো এটা অনেকটা সিম্পলিফাইড হয়ে গেল আমাদের জন্য, বুঝতে পেরেছিস? সো জেনোটাইপ এটা শুধু জেনে রাখ যে 6টা মেজর জেনোটাইপ আর 1 ইজ জেনোটাইপ, 7 ইজ মাইনর। ঠিক আছে, এগুলো আছে, বাট আওয়ার ট্রিটমেন্ট ইজ উইথ প্যান জেনোটাইপিক ট্রিটমেন্ট। সো হোয়াট আর দ্য ড্রাগস অ্যাভেলেবল, কী কী ড্রাগস আছে? লাইকওয়াইজ হেপাটাইটিস বি আমরা আগে যেগুলো ইউজ করতাম, পেগাইলেটেড ইন্টারফেরন আলফা অ্যান্ড বিটা ওয়াজ ইউজড প্রিভিয়াসলি, আগেই ইন্টারফেরনগুলো ইউজ করা হতো। ঠিক আছে, ইন্টারফেরন আলফা 2A অ্যান্ড 2B। ঠিক আছে, এখন সেগুলো ইউজ করা হয় না। নিউক্লিওসাইড অ্যানালগ, প্রোটিয়েজ ইনহিবিটর, দিজ আর অবসোলেট, আগে ইউজ করা হতো। আফটার ইন্ট্রোডাকশন অফ দিস ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগস, এগুলো এখন আর ইউজ করা হয় না। ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু রাইট ইন দ্য এক্সাম। ঠিক আছে, পরীক্ষার সময় এগুলো লিখতে হবে। নিউক্লিওসাইড অ্যানালগ, প্রোটিয়েজ ইনহিবিটর। নিউক্লিওসাইড অ্যানালগের দু একটা নাম বল, আগের দিন পড়েছিলাম, বল। ল্যামিপুডিন, জিটুপুডিন, এগুলো কী ছিল? আর নিউক্লিওটাইড অ্যানালগ টেনোফোবির, এন্টেকাবির। আর ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগস, দিজ আর দ্য ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগস। ঠিক আছে, সোফোসবুভির, ড্যাক্লাটাসবির অ্যান্ড ভেলপাটাসবির। ঠিক আছে, সো হাউ টু অ্যাপ্রোচ ফর দিস chronic hepatitis C treatment? Suppose patient is detected chronic HCV RNA positive and patient is having this scoring system, আমরা যেটা বললাম যে অ্যান্টি HCV পজিটিভ আর HCV RNA পজিটিভ। ঠিক আছে, এবার আমরা কি করব, এগুলো দেখবো যে পেশেন্টের সিরোসিস আছে কি নেই।
If patient does not have cirrhosis, যদি cirrhosis না থাকে, you have to treat the patient with sofosbuvir and daclatasvir for 12 weeks, that is 3 months. And if patient has cirrhosis but compensated cirrhosis, CTP score জানিস তোরা, চাইল্ড পোক স্কোরিং সিস্টেম পড়েছিস? একদম সিরোসিস ক্লাসে পড়িয়েছিলাম, না পড়ে থাকলে দেখে নিস। কিছু প্যারামিটার্স রয়েছে লাইক অ্যালবুমিন, পি টাইম, প্রেজেন্স অফ ascites, presence of encephalopathy is there or not. According to these parameters we can classify cirrhosis into CTP score A, B and C. ঠিক আছে, A means compensated cirrhosis, B and C means decompensated cirrhosis. ঠিক আছে, তো যদি এটা compensated cirrhosis হয় then we can treat with sofosbuvir, velpatasvir for 3 months. ঠিক আছে, নামগুলো একবার তোরা দেখে নে। এখানে এই যে sofosbuvir dose is 400 mg OD, daclatasvir is 60 mg OD and velpatasvir is 100 mg. ঠিক আছে, সো পেশেন্ট যদি কোনো সিরোসিস না থাকে, পেশেন্ট উইদাউট সিরোসিস উই উইল ট্রিট উইথ sofosbuvir অ্যান্ড তোরা দেখতে পাচ্ছিস পেছন থেকে দেখা যাচ্ছে স্লাইডগুলো, হেজি না, হেজি মনে হচ্ছে একটু, আমি বলে দিচ্ছি। sofosbuvir, ঠিক আছে, এটা খুব কনজেস্টেড স্লাইডস, দ্যাটস ওয়াই ইট ক্যান বি হেজি। sofosbuvir, daclatasvir for 12 weeks, patient with cirrhosis but compensated cirrhosis, sofosbuvir, velpatasvir for 12 weeks, and if patient is having decompensated cirrhosis, we will treat the patient with sofosbuvir, velpatasvir plus ribavirin. Okay, ribavirin is a drug that has certain contraindication. তো কোনো পেশেন্ট যদি ইনটলারেন্ট হয় ribavirin ড্রাগে, then we can treat the patient with sofosbuvir, velpatasvir for 24 weeks. Remember this is 24 weeks and not 12 weeks. বোঝা গেল? মানে পেশেন্টের যদি হেপাটাইটিস সি ডায়াগনোসিস হলো, পেশেন্টের কোনো সিরোসিস নেই, then we will start treatment with sofosbuvir and daclatasvir for 3 months. Now patient is having cirrhosis, cirrhosis আছে but compensated cirrhosis, we will treat with sofosbuvir, velpatasvir for 3 months. Okay, another is patient is having cirrhosis but decompensated cirrhosis, তাহলে কি করব? sofosbuvir plus velpatasvir but duration is 6 months, that is 24 weeks, or we can add ribavirin. ঠিক আছে, কিন্তু রিবাভিরিনের এগেনস্টে যদি তোর কোনো কমপ্লিকেশন হয় তাহলে আমাদের velpatasvir দিতে হবে, বাট দ্য ডিউরেশন ইজ 6 মান্থস। বোঝা গেল মোটামুটি এটা? ঠিক আছে, তো এটা পড়িস, কোনো অসুবিধা হলে বলিস। মানে রিবাভিরিন যদি টলারেন্ট হয় তাহলে আমরা রিবাভিরিন দেবো, আর যদি ইনটলারেন্ট হয় তাহলে রিবাভিরিন দিতে পারবো না, সেখানে velpatasvir ইউজ করতে হবে, বাট দ্য ডিউরেশন ইজ 6 মান্থস। ঠিক আছে, বেশ। সো হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ রিবাভিরিন? রিবাভিরিনে কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, লাইক পেশেন্ট, ইফ পেশেন্ট ইজ প্রেগনেন্ট অর ল্যাকটেটিং মাদার্স, ঠিক আছে, পেশেন্ট ইজ হ্যাভিং এনি কার্ডিয়াক প্রবলেম, দ্যাট ইজ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অর রেনাল ফেলিওর, অর পেশেন্ট ইজ হ্যাভিং অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, দিস আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ রিবাভিরিন। মানে এইসব কন্ডিশনগুলো থাকলে আমরা রিবাভিরিন দিতে পারবো না। ইন দ্যাট কেস উই হ্যাভ টু ইউজ velpatasvir ফর 6 মান্থস অ্যালং উইথ sofosbuvir। ঠিক আছে, সো দিস আর দ্য সিম্পলিফাইড অ্যাপ্রোচ অফ হেপাটাইটিস সি ট্রিটমেন্ট। ঠিক আছে, হেপাটাইটিস বির মতো অতটা কমপ্লিকেটেড নয়, কি আমাদের যে কাট অফগুলো রয়েছে সেই কাট অফগুলো থাকলে তবেই আমরা ট্রিটমেন্ট করতে পারবো। আদার মার্কার্সগুলো দেখতে হবে, এখানে মার্কার্সের কোনো ঝামেলা নেই, জাস্ট ইউ হ্যাভ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস বাই anti-HCV and HCV RNA। ঠিক আছে, আফটার দ্যাট ইউ হ্যাভ টু রুল আউট এনি সিরোসিস বাই সাম নন ইনভেসিভ অর ইনভেসিভ মার্কার। যদি সিরোসিস না থাকে, sofosbuvir, daclatasvir 3 months, compensated cirrhosis, sofosbuvir, velpatasvir 3 months, decompensated cirrhosis, sofosbuvir, velpatasvir, ribavirin 3 months. If patient is intolerant to ribavirin, then sofosbuvir, velpatasvir 6 months. Simple. Okay, ঠিক আছে, জাস্ট এইগুলো তোদের এখনই মনে রাখতে হবে না, আগে সিম্পলিফাইড যেটা ট্রিটমেন্ট বললাম সেইটা মনে রাখ, এটা ট্রিটমেন্ট ফেলিওরের অ্যাপ্রোচ। ঠিক আছে, যদি ট্রিটমেন্ট এই যে ড্রাগস আমরা বললাম সেগুলো দেওয়ার পর যদি ট্রিটমেন্ট ফেলিওর হয় আফটার 3 মান্থস, তাহলে কিন্তু আমরা এই রেজিমেন্টগুলো ইউজ করি। এখনই তোদের জানতে হবে না, আগে এটা মনে রাখ তাহলেই হবে। সো আফটার 3 মান্থস আমরা কি করব? পেশেন্টের 3 মাস ট্রিটমেন্ট দিলাম, যেগুলো রেজিমেন্ট বললাম, তারপর কি করব?
একটা HCV RNA করে দেখব সেটা নর্মাল হয়েছে কিনা, ঠিক আছে। যদি নর্মাল হয় দেন নো ফলো আপ ইজ রিকোয়ার্ড, পেশেন্ট কমপ্লিটেড ট্রিটমেন্ট, ওকে। আর যদি HCV RNA পজিটিভ হয় তার মানে এটা ফেলিওর হচ্ছে, হয়নি এখনো, দেন দিস আর দ্য রেজিমেন্ট, ঠিক আছে। এখানে কিছু কিছু চেঞ্জেস হয়, যেখানে আমরা ড্যাক্লাটাসবির ইউজ করি, এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবি যেখানে আমরা প্রিভিয়াসলি ড্যাক্লাটাসবির ইউজ করেছিলাম সেখানে আমরা ভেলপাটাসবির অ্যান্ড রিবাভিরিন ইউজ করব, ঠিক আছে। দিস ইজ এনাফ ফর ইউ। আর একটা কী জিনিস, যদি পেশেন্টের সাপোজ পেশেন্ট কোনো অন স্টার্টিং ট্রিটমেন্ট, যখন আমরা ট্রিটমেন্ট স্টার্ট করছি পেশেন্টের কোনো সিরোসিস ছিল না, অ্যান্ড আফটার 3 months, আফটার কমপ্লিশন অফ দিস ট্রিটমেন্ট ফর 3 months, patient comes to be HCV RNA negative, then we need no follow up, কোনো follow up লাগবে না। and but if on starting treatment, যখন পেশেন্টের ট্রিটমেন্ট স্টার্ট করে পেশেন্ট ইজ হ্যাভিং সিরোসিস, যদি সিরোসিস থাকে then we have to follow up the patient say around 6 monthly by, কেন আমরা ফলো আপ করবো, কোনো একটা সিরোসিস পেশেন্টের কী হতে পারে, কমপ্লিকেশন হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, so every 6 months we have to follow up by alpha fetoprotein for hepatocellular carcinoma, ঠিক আছে। and upper GI endoscopy for development of any varices। বেশ, এই অবধি ঠিক আছে তো। পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ট্রান্সমিশন কী করে হয়, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট পার্ট, ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ পার্ট, ঠিক আছে। এবার কিছু কিছু কন্ডিশন থাকে যেখানে তোর আদার কো ইনফেকশন থাকে, লাইক হেপাটাইটিস বিও থাকে, হেপাটাইটিস সিও থাকে, ঠিক আছে, থাকতেই পারে, না থাকার কিছু নেই, তাই তো। ইন দ্যাট কন্ডিশন কি করা হয়, সাপোজ পেশেন্ট ইজ হ্যাভিং হেপাটাইটিস বি and it comes to be hepatitis C positive also, then what will you do? We can start treatment, hepatitis B এর তো লাইফ লং ট্রিটমেন্ট নিতে হবে, যেগুলো বলেছিলাম আগের দিন, ঠিক আছে। We can start treatment for hepatitis C, but there is chance of reactivation of hepatitis B also, like hepatitis B এর ট্রিটমেন্ট অনগোয়িং চলছে, হেপাটাইটিস বি ট্রিটমেন্ট চলছে মোটামুটি, ঠিক আছে, পেশেন্টের ALT লেভেল, HBV DNA টাইটার ঠিক আছে। When you start treatment with hepatitis C, there can be some reactivation of hepatitis B, okay, but there is little drug interaction, মানে আমরা যে ড্রাগগুলো দিচ্ছি for hepatitis C and hepatitis B, there is not much drug interaction between them, so we can safely use both the drugs together, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কন্ডিশন ইজ HIV, যেগুলো সেরোপজিটিভ পেশেন্ট আছে, HIV তার সঙ্গে হেপাটাইটিস C পজিটিভ, সেখানে আমরা কি করব। এখানে দেখা গেছে যে তোর যেগুলো হেপাটাইটিস সির কিছু কমপ্লিকেশন থাকে, মানে ড্রাগ ইন্টারাকশন হয়, সো হোয়েন টু স্টার্ট ট্রিটমেন্ট, সাপোজ একটা পেশেন্টের হেপাটাইটিস C অ্যান্ড HIV একসাথে পজিটিভ এলো, কোনটা ট্রিটমেন্টটা আগে স্টার্ট করবি। HIV ট্রিটমেন্ট, সেরোপজিটিভ যেটা আছে HIV ট্রিটমেন্ট উইল স্টার্ট ফার্স্ট, উইল স্টার্ট ট্রিটমেন্ট অফ HIV ফার্স্ট, দেন উইল স্টার্ট হেপাটাইটিস C, except for few condition যেখানে তুই দেখছিস যে হেপাটাইটিস C সিরোসিস ডেভেলপ করে গেছে, ডিকম্পেনসেটেড সিরোসিস, ইন দ্যাট কন্ডিশন অনলি উই ক্যান স্টার্ট ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস C ফার্স্ট, দেন HIV, ওকে। অ্যান্ড অ্যানাদার কন্ডিশন ইজ দ্যাট হেপাটাইটিস C অ্যান্ড TB যদি পজিটিভ থাকে, দেন উই হ্যাভ টু কসাস অ্যাবাউট ড্রাগস, বিকজ অ্যান্টি-TB ড্রাগস, ইউ অল নো দ্যাট অ্যান্টি-TB ড্রাগস আর হেপাটোটক্সিক, ঠিক আছে, আইসোনিয়াজাইড, pyrazinamide, these are hepatotoxic drugs, so we have to be cautious before starting hepatitis C treatment, ঠিক আছে, because in presence of hepatitis C the hepatotoxicity will increase, ঠিক আছে। তো these are the condition we have to be cautious। আচ্ছা, এটা যেটা বলছিলাম তোদের যে these are the monitoring schedule or follow up schedule for hepatitis C on DAA. If patient is having cirrhosis, then we have to check for this CBC, urea creatinine, LFT every week, 2nd, 4th, 8th, 12 weeks, and HCV RNA after 3 months. But if patient is non-cirrhotic, we can check CBC and urea creatinine at the baseline and after 1 month only, ঠিক আছে। হেপাটাইটিস B and C তোদের লং কোশ্চেন আসে, এটা পড়তে হবে। অ্যান্ড হেপাটাইটিস A and E তোরা জানিস এটা কি হয়,
জেনারেলি ক্রনিক ইনফেকশন হয় না, অ্যাকিউট ইনফেকশন হয়। অ্যাকিউট ইনফেকশন হয়। ট্রান্সমিশন কিভাবে হয়, এটা কিভাবে ট্রান্সমিশন হয়? ফিকো ওরাল রুট অফ ট্রান্সমিশন, তাই তো? বেশ। আর ফিকো ওরাল রুট অফ ট্রান্সমিশন হয়, এখানে কি হয়? জেনারেলি প্রেজেন্টস উইথ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, যে সিমটমসগুলো বললাম, ক্লিনিক্যাল ফিচার্স যেগুলো, তো অ্যাসিমটোম্যাটিক, প্রোডার্মাল, ফেব্রাইল, ইকটেরিক অ্যান্ড রিকভারি ফেজ, এগুলো থাকবে। জেনারেলি রিকোয়ার্স নো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট, সাপোর্টিভ মেজার, ঠিক আছে? হাইড্রেশন অ্যান্ড যদি কোনো তোর পেশেন্ট কোনো সিমটোম্যাটিক কিছু ট্রিটমেন্ট দিতে হয়, যেগুলো পেন, অ্যাবডোমেন, নজিয়া, ভমিটিং এগুলো হলে সেগুলো ট্রিটমেন্ট করতে হয়। অ্যান্ড নাও কামিং টু হেপাটাইটিস এ, এখানে কী হয়? যেগুলো বললাম তো, সাবক্লিনিক্যাল, প্রোডার্মাল, ইকটেরিক, রিকভারি ফেজ। অনেক সময় কি হয়, এগুলো হেপাটাইটিস এ অ্যান্ড ই, এখানে তোর ফালমিনেন্ট হেপাটাইটিস বলে একটা জিনিস হয়, ঠিক আছে? সেখানে কি হয়? অ্যাকিউট অনসেট ডিকম্পেনসেশন হয়। পেশেন্ট ইজ হ্যাভিং সিভিয়ার কাইন্ড অফ জন্ডিস অ্যান্ড এলিভেটেড এসজিওটি, এসজিপিটি, পেশেন্ট ক্যান বি ইন দ্য শক স্টেজ, ঠিক আছে? দেন উই হ্যাভ টু বি কসাস, স্পেশালি ইন কেস অফ হেপাটাইটিস ই, যেখানে প্রেগনেন্সিতে হেপাটাইটিস ই ইজ এ risk for fulminant hepatitis. So prevention, how to prevent this viral hepatitis A and E? By sanitation, hygiene, water supply, immunization of hepatitis E vaccine, 2 doses 6 months apart, recommended after 2 years. These are the booster dose apart from childhood doses. Okay. Hepatitis C, actually particularly in pregnant women, the disease is very severe and mortality is around 20%. In pregnant women, if any pregnant woman gets hepatitis E, chance of fulminant hepatitis is around 20%. Okay. Diagnosis is same, IgM, anti-HEV and HAV, ঠিক আছে? Like this is IgM, means acute. Okay. Supportive, no specific treatment, high quality water supply and sanitation. ঠিক আছে? হেপাটাইটিস এ, ই তোদের অনেক সময় শর্ট নোট আসতে পারে, বাট লং কোশ্চেন আসে না। হেপাটাইটিস সি অ্যান্ড বি লং কোশ্চেন আসে, এগুলো পড়িস, ঠিক আছে? আর হেপাটোলজি, অলমোস্ট উই হ্যাভ কভার্ড এভরিথিং in hepatology part except for autoimmune hepatitis and drug induced liver injury, দুটো টপিক আছে। নেক্সট ক্লাসে আমরা পড়ি, হেপাটোলজি কমপ্লিট হবে, দেন জিআই সিস্টেমে কিছু আছে টপিক, সেগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে?